আসসালামু আলাইকুম। বিশ্বের সবচেয়ে সমাদৃত এবং গ্রহণযোগ্য পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। 1901 সালে চালু হওয়া এই পুরস্কারটি 6টা ক্যাটাগরিতে প্রদান করা হয়। এই 6টা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হচ্ছে নোবেল শান্তি পুরস্কার, যার দিকে আমরা চেয়ে থাকি। এই 6টা ক্যাটাগরিতে 1901 সাল থেকে আজকে 125 বছর পর্যন্ত পুরস্কার দেয়া হলেও এখন পর্যন্ত মাত্র 15 জন মুসলিম বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। তার মানে একটা বিষয় আমরা খুব সহজেই বুঝতে পারছি যে নোবেল পুরস্কার প্রাপ্তিতে মুসলমানদের সংখ্যা খুবই কম। এর পিছনে দুইটা রিজন থাকতে পারে। একটা হচ্ছে আমরা হয় নোবেল পুরস্কার যারা দিচ্ছে ওদের মন মতো এজেন্ডা সার্ভ করতে পারছি না, দ্বিতীয়ত হচ্ছে আমাদের আসলেই যোগ্যতা কম। যোগ্যতা যতই কম হোক, এখন পর্যন্ত 950 জন নোবেল পুরস্কার পেয়েছেন, তার মধ্যে মাত্র 15 জন মুসলিম। একদিক থেকে 950 জন, একদিক থেকে মাত্র 15 জন। এই সংখ্যাটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা এখানে একটা নিরেট মেকানিজম বুঝতে পারবো। অর্থাৎ নোবেল পুরস্কারটা মেইনলি কয়েকটা ফিল্ডে দেওয়া হয় পশ্চিমা বিশ্বের এজেন্ডা সার্ভ করার জন্য। আজকে আমরা নোবেল পুরস্কার প্রাপ্তির পিছনে পশ্চিমা বিশ্বের এজেন্ডা কিভাবে কাজ করে এবং যারা মুসলিম হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তারা কী ধরনের এজেন্ডা সার্ভ করার পরে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা আপনার সাথে তুলে ধরবো। আমরা দেখতে পাচ্ছি 1901 সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। 6টি ক্ষেত্রে এখন পর্যন্ত 950 জন নোবেল পুরস্কার পেয়েছেন, তার মধ্যে মুসলিম 15 জন, আর টোটাল হচ্ছে 950 জন। এই 950 জন এবং 15 জনকে যদি আমরা ক্যাটাগরিক্যালি হিসেব করি তাহলে আনুপাতিক হারে 1.5:100 এরকমই হয়। আমরা জানি স্যার আলফ্রেড নোবেল তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। ডিনামাইট আবিষ্কারের পিছনে তার একটা টার্গেট ছিল, এটা আর্তমানবতার সেবায় কাজ করবে। কিন্তু আর্তমানবতার সেবায় কাজ করতে করতে একটা পর্যায়ে এই ডিনামাইটের একটা নেগেটিভ রোল তৈরি হয়। নেগেটিভ রোলটা অনেক বেশি ধ্বংসাত্মক। এই জন্য আলফ্রেড নোবেল তিনি চিন্তা করলেন যে আমি যদি চলে যাই, আমি চলে যাওয়ার পরে এই ডিনামাইটের একটা নেগেটিভ রোল সর্বব্যাপী চলবে। আর এই নেগেটিভ রোল সর্বব্যাপী চলবে এই ব্যাপারটা তিনি ফিল করতে পেরে তিনি কিছুটা প্রায়শ্চিত্ত বোধ করলেন। প্রায়শ্চিত্ত বোধ করে ডিনামাইট বিক্রির যে টাকা ছিল সেই টাকা তিনি সুইডিশ ব্যাংকে রেখে দিলেন। সুইডিশ ব্যাংকে রেখে দিয়ে বললেন, ফার্দার যারা বিশ্বের আর্তমানবতার সেবায় কাজ করবে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে তোমরা আমার এই উইল থেকে যে টাকা পাবে সেই টাকা থেকে একটা পুরস্কার দিয়ে দিও, যাকে বলা হয় নোবেল পুরস্কার। সেটা কত সালে? 1901 সালে। উনি যেই এজেন্ডা এবং উদ্দেশ্যকে সামনে রেখে নোবেল পুরস্কারটা প্রদান করা শুরু করেছেন সেটা কিছু ক্ষেত্রে ম্যানিপুলেটেড হয়ে গেছে। বেসিকলি মুসলমান হিসেবে নোবেল পুরস্কার প্রাপ্তিতে আরও যদি সূক্ষ্মভাবে বলি তাহলে স্পেসিফিক শান্তিতে মুসলিমরা নোবেল পুরস্কার প্রাপ্তিতে পশ্চিমা এজেন্ডা সার্ভ করতে না পারলে এখন পর্যন্ত কারো ভাগ্যেই নোবেল পুরস্কার জুটে নাই। এখন পর্যন্ত শান্তিতে মাত্র 8 জন ব্যক্তিত্ব নোবেল পুরস্কার পেয়েছেন। এদের মধ্যে 2-1 জনকে আমরা পশ্চিমা এজেন্ডার সরাসরি সার্ভার হিসেবে না বিবেচনা করলেও বাকি 5-6 জনকে আমরা দেখব যে একুরেটলি পশ্চিমা এজেন্ডাকে ওনারা সার্ভ করে নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা এখন সেই গল্পে যাব। আমরা কম্পিটিটিভ এক্সামে প্রথম মুসলিম নোবেল বিজয়ী হিসেবে আনোয়ার সাদাত সম্পর্কে বারবার পড়ে আসছি, কিন্তু আমরা কি জানি আনোয়ার সাদাত কোন মেকানিজমের জন্য 1978 সালে প্রথম মুসলমান হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন এবং সময়টা লম্বা গ্যাপের পরে 1901 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, 1978 সালে প্রথম কোনো একজন মুসলমান ব্যক্তিত্ব নোবেল পুরস্কার পেয়েছেন। এর পিছনে মেকানিজমটা কি এটা ধরতে পারলে আমরা বুঝতে পারবো যে কিভাবে মুসলমান নোবেল বিজয়ীদের মধ্যে অনেকেই পশ্চিমা এজেন্ডা সার্ভ করে করে নোবেল পুরস্কারটা পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আনোয়ার সাদাত তিনি 1978 সালে প্রথম মুসলমান হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি ছিলেন তখনকার সময়ে মিশরের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অবদানের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। সো কল্ড শান্তি প্রতিষ্ঠার অবদান মূলত কোথায় লেজে গোবরে হয়েছিল সেটা বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে কীভাবে তিনি এজেন্ডাটা সার্ভ করেছেন। তার নোবেল পুরস্কার প্রাপ্তির পিছনে একটা চুক্তি আছে। চুক্তিটা হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি 1978 সালে। চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 1978 সালে এবং এই চুক্তির বদৌলতেই তিনি 1978 সালে প্রথম নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মুসলমান হিসেবে। সো ব্যাপারটা বুঝতে আমাদের আর খুব একটা গ্যাপ নেই। এই ক্যাম্প ডেভিড চুক্তিটা হয়েছিল মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং আরব দেশ মিশরের মধ্যে। মিশরের তখনকার সময়ে প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত, ইসরায়েলের ছিলেন মোনাহেম বেগিন। এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে ক্যাম্প ডেভিড চুক্তিটা একটু বুঝে নিতে হবে। ক্যাম্প ডেভিড চুক্তির মূল কথা কী ছিল? ক্যাম্প ডেভিড চুক্তিটা ছিল মূলত মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করা এবং বিনিময়ে মিশরের যে জায়গাটা ইসরায়েল দখল করে নিয়েছিল সিনাই উপদ্বীপ, সেই সিনাই উপদ্বীপটা মিশরকে ফেরত দেওয়া। ইসরায়েল যদি স্বীকৃতি পায় মধ্যপ্রাচ্যে তাহলে তাদের অবস্থানটা আর একটু জোরালো হবে। এর পাশাপাশি সিনাই উপদ্বীপটা ছিল একেবারে সুয়েজ খালের কাছাকাছি একটা মিশরীয় জায়গা। ওই মিশরীয় জায়গাটা যদি মিশরের হাতে না থাকে তাহলে মিশর ওই সুয়েজ খাল অঞ্চলের কন্ট্রোলেন্সটা হারাচ্ছে, আর কন্ট্রোলেন্সটা হারালে ওরা সুয়েজ খালকে নিজেদের করে রাখতে পারবে না। এজন্য মিশর চাচ্ছিল ওদের এই সিনাই উপদ্বীপটা যেন ওদের দখলে থাকে। এজন্যই এই মেকানিজমে মিশর ধরা খেয়ে গেল
আর এই যাবতীয় মেকানিজম ধরা খাওয়ার জন্য যেই লোকটা এই দুইটা দেশকে নেগোসিয়েট বা মধ্যস্থতা করেছেন তিনি হচ্ছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। তো এটা নিয়েও পরীক্ষা প্রশ্ন আসে যে ক্যাম্প ডেভিড চুক্তি কে নেগোসিয়েট করেছেন, তিনি হচ্ছেন জিমি কার্টার। তার মানে বুঝতে পারছেন জিমি কার্টার বাবু কেন এলেন, পশ্চিমাদের একটা লাভ নিয়ে আসছেন। মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয় ইসরায়েলকে। ইসরায়েলকে যদি মধ্যপ্রাচ্যে বেশ জোরালোভাবে প্রতিষ্ঠা করা যায় তাহলে পশ্চিমা বাবুরা এখানে এসে ওদের এজেন্ডা অনুযায়ী সার্ভ নিতে পারবে। সার্ভ নিতে চাইলে ওদের এখানে একটা শক্ত ঘাঁটি দরকার, শক্ত ঘাঁটি হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েলকে এখানে বসাতে আস্তে আস্তে একটা দেশকে কোণঠাসা করে চুক্তি মানাবে। আর এর প্রথম পদক্ষেপ হিসেবে আমরা দেখতে পাচ্ছিলাম 1978 সালের ক্যাম্প ডেভিড চুক্তি। এই ক্যাম্প ডেভিড চুক্তির ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা দেখতে পাচ্ছিলাম সিনাই উপদ্বীপটাকে দখলে নিয়ে নেওয়া। এই সিনাই উপদ্বীপটাকে 1967 সালের যে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল এটাকে দখল করে নিয়েছিল। আর ইসরায়েল দখল করে নেওয়ার পরে মিশর এই জায়গাটা ফেরত পেতে বেশ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এগিয়ে এলেন, এগিয়ে এসে বললেন তোমরা শোনো, তোমাদেরকে সিনাই উপদ্বীপ দিয়ে দিব, তোমরা ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করো। ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে দিল মিশর, মিশর বিনিময়ে পেয়ে গেল সিনাই উপদ্বীপ। কিন্তু মূলত কি হলো, মূলত তখন পশ্চিমা মিডিয়া প্রচার করছিল যে আনোয়ার সাদাত এবং মোনাহেম বেগিন তারা ঐতিহাসিক একটা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে এবং তাদের দুইজনকেই 1978 সালে নোবেল পুরস্কার দিয়ে দেওয়া হয়। কিন্তু সিনারিও কি এরকম ছিল? না। যখন আনোয়ার সাদাত এই চুক্তিটা স্বাক্ষর করে দেন তখন মিশরের অধিকাংশ মানুষই এটাকে পছন্দ করেন নাই। কট্টরবাদী বলি, উগ্রবাদী বলি বা যারা সাম্যবাদী ছিল সবাই এটার বিরোধিতা করেন। বিরোধিতা করার পরে মিশরের মধ্যে এটার একটা অন্তকলহ তৈরি হয়, একটা প্রতিক্রিয়া তৈরি হয়। এর পাশাপাশি মিশরের উপর দিয়ে সবচেয়ে যে বিষয়টা নিয়ে ঝামেলা তৈরি হয় সেটা হচ্ছে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এর মানে কি? এর মানে হলো এই ক্যাম্প ডেভিড চুক্তি কখনোই মুসলিম এজেন্ডা সার্ভ করে নাই, বা মিশরের অল্প একটু লাভ হলেও সেটা ওদের ভবিষ্যতের ফলাফল বিবেচনায় এটা বেশ খারাপ ছিল। এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ক্ষমতাধর করতে এই পদক্ষেপ ছিল একটা ঐতিহাসিক পদক্ষেপ। এবার দুইটা কথা এক্সট্রা করে বলে রাখি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ হলো মিশর, আর মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হলো তুরস্ক। তুরস্ক 1949 সালেই এই ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করেছিল। আমরা এটা এখন ক্লিয়ারলি বুঝতে পারলাম যে কোন মেকানিজমের মাধ্যমে প্রথম কোনো একজন মুসলিম ব্যক্তিত্ব নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। এইবার আমরা আস্তে আস্তে বাকি যারা আছেন তাদেরটাও বুঝবো, এবং একটার পর একটা যখন আমরা বুঝে নিব তখন দেখব যে আমাদের চিন্তা চেতনা কোথায় ছিল আর আমরা কাদেরকে বরণ করে নিচ্ছিলাম। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দ্বিতীয় মুসলিম হচ্ছেন ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত। আমি গ্রামীণ পরিবেশে ছোটবেলা থেকে থাকলেও আমার পত্রিকা পড়ার সুযোগ হয়েছিল। তখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুস নিয়ে পত্রপত্রিকায় লিখিত। ইসরায়েল ফিলিস্তিনের ইস্যুগুলো কিছুটা তখন থেকে ধারণা জন্মেছিল। একটা শব্দ বারবারই পেতাম, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তির রোডম্যাপ। মধ্যপ্রাচ্যের শান্তির রোডম্যাপ, এই ট্যাগিং শব্দটা যতটুকু না মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য ছিল তার চেয়ে বেশি ছিল পশ্চিমা বিশ্ব এবং সমমনা গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির জন্য। এখন সে ধরনের একটা ইস্যু নিয়ে কথা বলবো এবং দেখব যে এটাকে প্রতিষ্ঠা করার জন্য কিভাবে একজন মানুষকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ইয়াসির আরাফাত ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা। তিনি 1994 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দ্বিতীয় মুসলিম ব্যক্তিত্ব হিসেবে। 1993 সালে অসলো চুক্তির জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তার পাশাপাশি আরও দুজন ইসরায়েলের আইজ্যাক রাবিন এবং শিমন পেরেজকে মিলিয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। এখন তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন কেন? ঐতিহাসিক অসলো চুক্তির জন্য। অসলো জায়গাটা নরওয়েতে, এখানে চুক্তিটা হয়। এই চুক্তির মধ্যস্থতা করেন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। মানে বুঝতে পারছেন এরা মার্কিনরা কোনো না কোনোভাবে ওদের মেকানিজমটাকে প্রতিষ্ঠা করার জন্য ওরা এগিয়ে আসবেই। এর আগের চুক্তিতে পেয়েছিলাম জিমি কার্টারকে, এখন পাচ্ছি বিল ক্লিন্টনকে। বিল ক্লিন্টন নিরেট একটা ভদ্র মানুষ হিসেবে পরিচিত, কিন্তু দেখতে পাচ্ছি সেও এই পশ্চিমা মেকানিজমে একজন কুশীলব। 93 সালে অসলো চুক্তিতে বলা হয়েছিল পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েল তারা পরস্পরকে স্বীকৃতি প্রদান করবে, স্বীকৃতি প্রদান করে দিয়েছে। স্বীকৃতি প্রদান করে দেওয়ার পাশাপাশি আরও কিছু এক্সটেনশন ছিল। এক্সটেনশনের মধ্যে ছিল যে যেসব জায়গাগুলো যাদের যাদের নিয়ন্ত্রণ থাকবে সেখানে পুনর্নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তার মানে আমরা জানি 1948 সালে ইসরায়েলকে প্রতিষ্ঠা করা হয়। ফিলিস্তিনের অধিকৃত জায়গা যাকে প্রমিস ল্যান্ড হিসেবে প্রেসক্রাইব করে সেখানে ইসরায়েলকে জোরপূর্বক প্রতিষ্ঠা করা হয়েছিল।
প্রথমবার ইসরায়েলকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ফিলিস্তিনের 55% জায়গা ইসরায়েলকে দিয়ে 45% ফিলিস্তিনের জন্য রেখেই ইসরায়েলকে প্রতিষ্ঠা করা হয়। তার মানে বুঝতেই পারছেন, ইসরায়েলকে জোর করে বসানো হয়েছে। এখন ইসরায়েলকে যে কোনোভাবে এই জায়গাগুলো দিয়ে দিতে পারলেই ইসরায়েলকে প্রতিষ্ঠা করা যাবে। তো ইসরায়েলের জায়গা স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে এই অসলো চুক্তির এক্সটেনশনগুলো গুরুত্বপূর্ণ। আর এই অসলো চুক্তির এক্সটেনশনগুলো সাইন করছেন এমন একজন লোক যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা, এবং এটা নিয়ে তিনি লম্বা সময় ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। তার মানে তিনিও মেকানিজমের শিকার হয়ে গেলেন। এই ইয়াসির আরাফাত তিনি এই চুক্তিতে স্বাক্ষর করলেন। এই চুক্তিতে স্বাক্ষর করার মধ্য দিয়ে পশ্চিমা বিশ্ব প্রচার শুরু করলো। এটা মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশাল একটা পদক্ষেপ, আর এর জন্যই তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হলো। আসলে কি বিশাল পদক্ষেপ? যদি বিশাল পদক্ষেপ হতো তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এখনও যেসব জায়গাগুলো পুনর্দখলের প্রচেষ্টা চালাচ্ছে, গাজা এবং রাফাতে যেভাবে গণহত্যা চালাচ্ছে, সেটা কি হতো না। তার মানে এটা কাইন্ড অফ মেকানিজম যেটা আমরা বুঝতে পারিনি। আমরা বুঝতে না পারলেও আমরা ওদের মেকানিজমের সাথে যুক্ত হয়ে গেছি এবং আমরা আমাদের পায়েই কুড়াল মারলাম। তো অসলো চুক্তির পরপর যখন ইসরায়েলকে তাদের জায়গাগুলো বুঝিয়ে দেওয়া হলো, ইসরায়েল সেখানে তাদের অধিকার একেবারে শক্তভাবে প্রতিষ্ঠিত করলো। ওদের অধিকার প্রতিষ্ঠিত করার পরবর্তীতে ওরা ফিলিস্তিনের যেসব জায়গাগুলো, সেসব জায়গাগুলোতেও আবার জবরদখলের পায়তারা করছে। এখন ওরা গণহত্যা চলমান রেখেছে। তাহলে এই যে দ্বিতীয় নোবেল বিজয়ী যাকে পাচ্ছি, এটাও কাইন্ড অফ ওয়েস্টার্ন মেকানিজম। শান্তিতে নোবেল জয়ী প্রথম মুসলিম নারী হচ্ছেন শিরিন এবাদি। তার বাড়ি হচ্ছে ইরান। ইরানকে আমেরিকা একদমই পছন্দ করে না, কিন্তু ইরানের কেউ একজন যদি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আমেরিকান এজেন্ডা সার্ভ করে তাহলে তাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য একদম লুফে নেয়। তার মধ্যে একজন হচ্ছেন শিরিন এবাদি। শি ওয়াজ দ্য ফার্স্ট এনি মুসলিম লেডি হু গট দ্য নোবেল প্রাইজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিরিন এবাদি ইরান, তিনি 2003 সালে নোবেল পুরস্কার পেয়েছেন প্রথম মুসলিম নারী ব্যক্তিত্ব হিসেবে। তার কাজ হচ্ছে তিনি মানবাধিকার কর্মী। বেসিক্যালি নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই পুরস্কারটা পেয়েছেন। উনি কতটুকু নারী অধিকার প্রতিষ্ঠার পিছনে কাজ করেছেন, এটাও একটা ওয়েস্টার্ন মেকানিজম। ইরান হিজাব এবং নারীর পর্দা নিয়ে বেশ সচেতন। শিরিন এবাদি এসব বিষয়গুলোকে বুড়ো আঙুল দেখিয়ে বারবার ওয়েস্টার্ন যে এজেন্ডা, নারীদের ওপেননেস, এই ওপেননেসটাকে প্রমোট করতেন। আর তার এই ওপেননেসের প্রমোটটাকে স্বীকৃতি প্রদান করতে গিয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়, যাকে দেখে ইরানে অন্যান্য যারা মানবাধিকার কর্মী আছেন, অর্থাৎ ওয়েস্টার্ন এজেন্ডা সার্ভকারী মানবাধিকার কর্মী আছেন, তারাও ব্যাপারটাকে একদম প্রমোট করা শুরু করলেন এবং আন্দোলনে একাত্ম হয়ে গেলেন। অর্থাৎ ইরানে আস্তে আস্তে হিজাবি যে আইন আছে, আইনের বিরুদ্ধে একটা শক্ত কমিউনিটি এবং অবস্থান তৈরি হয়ে যাচ্ছে। এটা আমরা বুঝব গত 2 বছর আগে নোবেল পুরস্কার পেয়েছেন এই এজেন্ডাকে সার্ভ করা একজন মানুষ। সঙ্গে থাকেন, আসছে মুহাম্মদ আল বারাদি, মিশর। 2005 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি দ্বিতীয় মিশরিয়ান ব্যক্তিত্ব হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি তখনকার সময় ছিলেন IAEA এর প্রধান। IAEA মানে কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। অর্থাৎ বর্তমান বিশ্বে পরমাণু বিষয়ক যে সংস্থা আছে সেটা হচ্ছে IAEA। ওনার অবদান ছিল পরমাণু অস্ত্র বিস্তার রোধে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল। পরমাণু অস্ত্র বিস্তার রোধ করেছেন, ব্যাপারটা কিছুটা হাস্যকর। বড়বাবুরা অনেক আগে থেকেই পরমাণু অস্ত্র সমৃদ্ধ হয়ে গেছেন। এখন যারা আপরাইজিং আছে এদেরকে যদি আটকানো যায় তাহলে বড়বাবুদের শক্তিমত্তা একদম সুপ্রতিষ্ঠিত হবে এবং কখনো চ্যালেঞ্জের মুখোমুখি হবেন না। আমরা দেখতে পাচ্ছি আল বারাদিকে যদি এক লাইনে পড়ি তাহলে তার পুরস্কার পাওয়াটা যথেষ্ট যথাযথ। কিন্তু আসলেই কি, কোন কোন দেশগুলোতে পরমাণু অস্ত্র বিস্তার রোধে তিনি অবদান রেখেছেন সেটা দেখলেই বুঝতে পারবো এখানে মেকানিজমটা কোথায়। মেইনলি 2টা দেশ, ইরান এবং উত্তর কোরিয়াতে পরমাণু অস্ত্র বিস্তার রোধের জন্য তিনি বেশ প্রচেষ্টা চালিয়েছেন এবং বিভিন্ন ধরনের আইন বাস্তবায়ন করেছেন, যার দরুন এই দেশগুলো পরমাণু অস্ত্র বিস্তারে হিমশিম খেয়েছিল। ইরান এখনও হিমশিম খাওয়ার মধ্যে দিয়ে আছে, কিন্তু উত্তর কোরিয়া এই অস্ত্র বানিয়ে ফেলেছে। আর আমরা জানি যে এই যে দেশ দুটো, ইরান এবং উত্তর কোরিয়া, এই ইরান এবং উত্তর কোরিয়া আমেরিকা কিংবা তাদের যে বন্ধুপ্রতিম ওয়েস্টার্ন সোসাইটি, এদের জন্য কতটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং দেশগুলোকে অস্ত্র সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করেছিলেন যিনি, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সো এটাও কাইন্ড অফ ওয়েস্টার্ন মেকানিজম। এবং আমরা দেখলাম আরেকজন মুসলমান ব্যক্তিত্ব সেই মেকানিজমের কারণে নোবেল পুরস্কার পেয়েছেন। এবার শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনার লোকের কথাই বলবো। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 2006 সালে। তার যেই অবদানটা ছিল সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ ধারণার জন্য। ক্ষুদ্র ঋণ ধারণা এটা প্র্যাকটিসিং মুসলমানদের জন্য বেশ সাংঘর্ষিক। সুতরাং এখানেও আমরা যদি বলি কাইন্ড অফ মুসলমানদের যে স্বার্থ, বড় স্বার্থ, সেই স্বার্থের পরিপন্থী একটা কাজের জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ক্ষুদ্র ঋণ ধারণা এটা সরাসরি সুদের সাথে জড়িত। আর ইন দ্যাট সেন্স মুসলমান হিসেবে সুদের বিষয়টা নিয়ে আমরা সবাই ধারণা রাখি। সুতরাং এটাকেও আমি একেবারে যে ফ্রেশ বলবো তাও না।
এরপর আসেন তাওয়াক্কুল কারমান। উনি ভালো একজন ব্যক্তিত্ব, ইয়েমেনের একজন মানবাধিকার কর্মী। 2011 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার কিছু ঐতিহাসিক উক্তি আছে। উনি হিজাব পরিধান করতেন এবং হিজাব পরিধান করাকে পছন্দ করেন, এবং তিনি কখনোই বলেন না যে হিজাব তার স্বাধীনতা এবং তার যে কার্যক্রম তার পরিপন্থী একটা বিষয়। তিনি হিজাবকে সবসময় প্রমোট করেন। উনি নারী অধিকার নিয়ে কাজ করেছেন। আরব দেশগুলোতে নারী অধিকারটাকে ভুলভাল ব্যাখ্যা দেওয়া হচ্ছিল। আরবদের অনেকগুলো দেশ বেশ প্র্যাকটিসিং সেন্স থেকেই নারী অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে রেখেছে, কিন্তু ওয়েস্টার্ন দেশগুলো এই নারী অধিকারকে, অর্থাৎ নারীদের যে ইসলামিক যে জীবন আচরণ সেটাকে পছন্দ না করেই ইসলামিক জীবন আচরণ থেকে বের করে আনতেই এটাকে একটা মিস এক্সপ্লেন করে আসছিলেন। এরপরে আসেন হচ্ছে মালালা ইউসুফজাই। পাকিস্তান 2014 সালে পেয়েছেন সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী। নারী শিক্ষার অবদান রাখার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মাত্র 13-14 বছর বয়সে নোবেল পুরস্কার পেয়ে গেছে এই মেয়ে। এই থেকে তালেবান এবং যে পাকিস্তানের যে শিক্ষা ব্যবস্থা সেটা আরও অনেক বেশি পরিমাণ প্রশ্নবিদ্ধ হয়। এটার এগেনস্টে গিয়ে ওয়েস্টার্ন এজেন্ডা সার্ভ করা কিছুটা সহজ হয়ে ওঠে ওদের জন্য। এরপরে নার্গিস মোহাম্মদী, ইরান, 2023। ইরানের কোনো নারী নোবেল পুরস্কার পেয়েছেন, এটা যখনই দেখবেন তখনই বুঝে নেবেন যে এখানে প্রকৃষ্টভাবে কোনো একটা মেকানিজম আছে। যে যত বেশি স্রোতের বিপরীতে দাঁড়াতে পারবে, তথাকথিত স্রোতের বিপরীতে দাঁড়ানো, অর্থাৎ যতটা বেশি নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করতে পারবে তত বেশি সে সাহসী হয়ে ওঠে। আমাদের ওয়েস্টার্ন ফেমিনিজম মোটামুটি এটাই সুপ্রতিষ্ঠিত করেছে আমাদের সমাজে। নাইলে একটা গাড়ি বিক্রি করার জন্য একটা মেয়েকে কেন শর্টস কাপড় পরিয়ে গাড়ির সামনে দাঁড় করায় রাখতে হবে? ওই গাড়ি বিক্রির সাথে ওই মেয়ের সম্পর্ক কী? আমাদের মেয়েরা এটা বুঝে না। বাজেভাবে প্রমোট করার মধ্য দিয়ে এটাকে ওরা স্বাধীনতা হিসেবে প্রকাশ করে। নার্গিস মোহাম্মদী 2023 সালে কারাগারে থেকে নোবেল পুরস্কার পেয়েছেন। তার অবদান ছিল নারী অধিকার সুপ্রতিষ্ঠা করা। এর পিছনে একটু যাব। মাহসা আমিনি নামে ইরানের আরেকজন নারী আন্দোলনকারী ছিলেন, যিনি 2022 সালে পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেন। এই মাহসা আমিনি তিনি হিজাব বিরোধী ছিলেন। ইরানে যে হিজাবি আইন আছে, এই হিজাবি আইনের এগেনস্টে গিয়ে তিনি রাস্তায় নেমে আন্দোলন করছিলেন। পুলিশ তাকে রাস্তায় গ্রেফতার করে সেখানে বেধড়ক পিটায়। এই পিটানোর কারণে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। আর তখন থেকেই সমমনা যারা ছিল তারা ইস্যুটাকে নিয়ে উঠে পড়ে লেগে যায়, এবং ওয়েস্টার্ন যে মিডিয়া আছে ওই মিডিয়াগুলো প্রচার করতে থাকে যে ইরানে নারী অধিকার একদমই ভুলুণ্ঠিত, ইরান কিছুটা ব্যাকফুটে চলে যায়। তখনকার সময়ে আন্দোলনের একজন লিডার ছিলেন এই নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী আন্দোলনের লিড দেওয়া কালে তাকে জেলে অন্তরীণ করে রাখা হয়। পরবর্তীতে বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করার জন্য নোবেল প্রশাসন মার্কিন এজেন্ডা বা সমমনা এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কারাগারে থাকা এই নার্গিস মোহাম্মদীকেই নারী অধিকার প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কার প্রদান করে। তা আমরা এতক্ষণ 8 জনের নোবেল পুরস্কার পাওয়ার পিছনে বিভিন্ন ফিরিস্তি জানলাম এবং বেশ ভালো করে বুঝতে পারলাম যে ওয়েস্টার্ন মেকানিজম কীভাবে মুসলমানদের নোবেল পুরস্কার প্রাপ্তির পিছনে কাজ করে। আপনি যত বেশি পরিমাণ ওয়েস্টার্ন এজেন্ডা সার্ভ করতে পারবেন তত বেশি পরিমাণ নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। নোবেল পুরস্কার থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সামের যেসব ক্লাসগুলো আপনার জন্য একান্তই দরকার সেসব ক্লাসগুলো আমি আমার এই চ্যানেলে আলোচনা করেছি এবং প্লেলিস্ট আকারে সাজিয়ে দিয়েছি। আপনারা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে ক্লাসগুলো পেয়ে যাবেন। আমি প্রয়োজনীয় ক্লাসগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে রেখেছি, সেই ক্লাসগুলো দেখুন, জানুন, আমাদের সঙ্গে থাকুন। আবার কোনো এক আলোচনায় কথা বলবো। আসসালামু আলাইকুম।